সন্ধ্যা হব হব নন্দবাবু হক সাহেবের বাজার থেকে ট্রামে বাড়ি ফিরছিলেন। বেটন স্ট্রিট পার হয়ে গাড়ি আস্তে আস্তে চলতে লাগলো, কারণ সামনে একটা গরুর গাড়ি চলছে। আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়। এমন সময় দেখলেন পাশের একটা গলি থেকে তার বন্ধু বঙ্কু বেরোচ্ছেন। নন্দবাবু উৎফুল্ল হয়ে ডাকলেন, দাঁড়াও হে বঙ্কু, আমি নামছি। নন্দর দুই বগলে দুই বান্ডেল। ব্যস্ত হয়ে চলন্ত গাড়ি থেকে নামতে যাবেন, অমনি কোঁচায় পা বেঁধে নিচে রাস্তায় পড়ে গেলেন। গাড়িতে একটা শোরগোল উঠল আর ট্রাম ঘ্যাচাং করে থেমে গেল। কয়েকজন যাত্রী তাড়াতাড়ি নেমে নন্দকে ধরে তুললেন। যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়িয়ে নানা রকম সমবেদনা জানাতে লাগলেন। আহা, বড্ড লেগেছে। কেউ বললেন, থোড়া গরম দুধ পিলা দো। একজন জিজ্ঞাসা করলেন, পা দুটো কি কাটা গেছে? একজন নিদান দিলেন মৃগী। অন্যজন বললেন, না না, ও বীর মেয়ে। কেউ বলল, মাতাল। কেউ বলল, বাঙাল। শেষে একজন বলে, ধুর, ও হচ্ছে পাড়া গে ভূত। বাস্তবিক নন্দবাবুর মোটেই আঘাত লাগেনি, কিন্তু কে শোনে তার কথা? লাগেনি কি মশাই, খুব লেগেছে। অন্তত 2 মাসের ধাক্কা। বাড়ি গিয়ে টের পাবেন। নন্দ বারবার হাত জোড় করে বললেন যে প্রকৃতই কিছু মাত্র লাগেনি। একজন বৃদ্ধ ভদ্রলোক বললেন, আরে মোলো, ভালো করলে মন্দ হয়। স্পষ্ট দেখলুম লেগেছে, তবু বলে লাগেনি। এমন সময় বঙ্কু এসে পড়ায় নন্দবাবু কোন ক্রমে পরিত্রাণ পেলেন আর মনক্ষুণ্ণ যাত্রী সহ ট্রাম গাড়ি ছেড়ে গেল। নন্দ বঙ্কুকে বললেন, মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল আর কি। যা হোক, বাড়ির রাস্তাটুকু আর হেঁটে গিয়ে কাজ নেই। রিক্সা নন্দবাবুকে আস্তে আস্তে নিয়ে গেল। বঙ্কু পেছনে পেছনে হেঁটে চললেন। নন্দবাবুর বয়স 40, শ্যাম বর্ণ, বেটে গোলগাল চেহারা। তার পিতা পশ্চিমে কমিশনারিয়েটে চাকরি করে বিস্তর টাকা উপার্জন করেছিলেন, আর মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলকাতায় একটা বড় বাড়ি, বিস্তর আসবাব আর মস্ত এক গোছা কোম্পানির কাগজ রেখে যান। নন্দর বিয়ে অল্প বয়সেই হয়েছিল, কিন্তু 1 বছরের পরেই তিনি বিপত্নিক হন এবং তারপর আর বিয়ে করেননি। মা বহুদিন মৃতা। বাড়িতে একমাত্র স্ত্রীলোক এক বৃদ্ধা পিসি। তিনি ঠাকুর সেবা নিয়েই বিব্রত। সংসারের কাজ ঝি চাকরেরাই দেখে। নন্দবাবুর দ্বিতীয়বার বিয়ে করতে আপত্তি নেই, কিন্তু এই পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তার প্রধান কারণ আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, রেস এবং বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, এতে নির্বিবাদে দিন কেটে যায়। বিয়ে করার ফুরসত কোথা? তারপর ক্রমে ক্রমে বয়স বাড়তে লাগলো। এখন আর না করাই ভালো। মোটের ওপর নন্দ নিরীহ, গোবেচারা, অল্প ভাষী
উদ্যমহীন আরাম প্রিয় মানুষ। নন্দবাবুর বাড়ির নিচে বিরাট সান্ধ্য আড্ডা বসেছে। নন্দ আজ কিছু ক্লান্ত বোধ করছেন, সেজন্য পালাপোষ গায়ে দিয়ে লম্বা হয়ে শুয়ে আছেন। বন্ধুদের চা আর পাঁপড় ভাজা শেষ হয়েছে, এখন পান, সিগারেট ও গল্প চলছে। গুপিবাবু বললেন, ওহো, শরীরের ওপর এত অযত্ন করা ভালো নয় নন্দ। এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। মাথা ঠিক ঘোরেনি, কেবল কুঁচায় পা বেঁধে। আরে না না, ঘুরছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তফাদার রয়েছেন, কত বড় ফিজিশিয়ান। এ শহরে আর পাবে কোথা? যাও না, কালই সকালে একবার তার কাছে। বঙ্কু বললেন, আমার মতে একবার নেপাল বাবুকে দেখালেই ভালো হয়। অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটি নেই। মেজাজটা একটু তিরিক্ষি বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। ষষ্ঠী বাবু মুড়ি সুড়ি দিয়ে এক কোণে বসেছিলেন। তার মাথায় বালাক্লাবা টুপি, গলায় দাড়ি এবং তার উপরে কমফোর্টার। বললেন, বাপ, এত শীতে অবেলায় কখনো ট্রামে চড়ে? শরীর অসাড় হলে আছাড় খেতেই হবে। নন্দর শরীর একটু গরম রাখা দরকার। নিধু বলল, নন্দা, মোটা চাল চলন ছাড়ো। সেই এক বিরিঞ্চি আমলের ফরাস তাকিয়া, লক্কড় পালকি গাড়ি আর পক্ষীরাজ ঘোড়া। দূর, এতে গায়ে গতি লাগবে কিসে? তোমার পহার অভাব নেই বাবা, একটু ফুর্তি করতে শেখো। সাব্যস্ত হলো কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাবেন। ডাক্তার তফাদার এমডি MRAS, গ্রেস্টিতে থাকেন। প্রকাণ্ড বাড়ি, দুখানা মোটর, একটা ল্যান্ড, খুব পসার। রোগীরা ডেকে সহজে পায় না। 1.5 ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়ল। ডাক্তার সাহেবের ঘরে গিয়ে দেখলেন এখনো একটা রোগীর পরীক্ষা চলছে। একজন মোটা সোটা মারোয়াড়ি খালি গায়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার টেপ দিয়ে তার ভুঁড়ির পরিধি মেপে বললেন, বস 100 इंच बढ़ गया। রোগী খুশি হয়ে বলল, নাবস তো দেখিয়ে। ডাক্তার রোগীর কবজির ওপর একটা মোটর কারের স্পার্ক প্লাগ ঠেকিয়ে বললেন, বহুত মজে সে চল রাহা। ও রোগী আবার বলল, জবান তো দেখিয়ে। রোগী হাঁ করলো। ডাক্তার ঘরের অন্য দিকে দাঁড়িয়ে অপেরা গ্লাস দিয়ে তার জিভ দেখে বললেন, থোড়ি সি কসর হ্যায়, কাল ফিন আনা। রোগী চলে গেলে তফাদার নন্দর দিকে তাকিয়ে বললেন, ওয়েল? নন্দ বললেন, আগে বড় বিপদে পড়ে এসেছে। কাল হঠাৎ ট্রাম থেকে কম্পাউন্ড ফ্র্যাকচার, হাড় ভেঙেছে। নন্দবাবু আনুপূর্বিক তার অবস্থার বর্ণনা করলেন। ব্যথা বেদনা নেই, জ্বর হয় না, পেটের অসুখ, সর্দি, হাঁপানি নেই। খিদে কাল থেকে একটু কমেছে। রাত্রে দুঃস্বপ্ন দেখেছেন, মনে বড় আতঙ্ক। ডাক্তার তার বুক, পেট
মাথা, হাত, পা, নাড়ি পরীক্ষা করে বললেন, জিভ দেখে। নন্দবাবু জিভ বের করলেন। ডাক্তার কিছুক্ষণ মুখ বেঁকিয়ে রইলেন, তারপর কলম ধরলেন। প্রেসক্রিপশন লেখা শেষ হলে নন্দর দিকে তাকিয়ে বললেন, আপনি এখন জিভ টেনে নিতে পারেন। কি রকম বুঝলেন? ভেরি ব্যাড। নন্দ সভয়ে বললেন, কি হয়েছে? আরো দিন কতক ওয়াচ না করলে ঠিক বলা যায় না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া। ট্রিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে, আর ঘাড় চিড়ে নার্ভের জট ছাড়াতে হবে। শর্ট সার্কিট হয়ে গেছে। বাঁচবো তো? দমে যাবেন না? তাহলে সারাতে পারবো না। দিন 7 পরে ফের আসবেন। মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যাবে। ভাত ডাল বড় একটা খাবেন না। এগ ফ্লিপ, বোন ম্যারো স্যুপ, চিকেন স্টু এইসব চলবে। বিকেলে একটু বার্গ্যান্ডি খেতে পারেন। বরফ জল খুব খাবেন। হ্যাঁ, ফিস 32 টাকা। থ্যাংক ইউ। নন্দবাবু কাঁপা কাঁপা পায়ে প্রস্থান করলেন। সন্ধ্যেবেলা বঙ্কুবাবু বললেন, আরে তখনই বারণ করেছিল ওর কাছে যেও না। বেটা মেড়োর পেটে হাত বুলিয়ে খায়। খুলির ওপরে তুরপুন চালাবেন। ষষ্ঠীবাবু বললেন, আমাদের পাড়ার তারিণী কবিরাজকে দেখালে হয় না? গুপিবাবু বললেন, না না, যদি বাস্তবিক নন্দর মাথার ভেতরে ওলট পালট হয়ে গিয়ে থাকে তবে হাত উড়ে বদ্যের কম্য নয়, হোমিওপ্যাথি ভালো। নিধু বলল, আমার কথা তো শুনবে না বাবা। ডাক্তারি তোমার ধাতে না সয় তো একটু কোরেজি করতে শেখো। দারোয়ানজি দিব্যি 1 লোটা বানিয়েছে, বলো তো একটু চেয়ে আনি। অতঃপর হোমিওপ্যাথি স্থির হলো। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি আসলেন। রোগীর ভিড় এখনো আরম্ভ হয়নি। অল্পক্ষণ পরেই তার ডাক পড়ল। একটা প্রকাণ্ড ঘরে মেঝেতে ফরাস পাতা, চারিদিকে স্তূপাকারে বই সাজানো, আর ঘরের দেওয়ালের মধ্যে গল্পের শেয়ালের মতো বৃদ্ধ নেপাল বাবু বসে আছেন। মুখে গড়গড়ার নল। ঘরটা ধোঁয়ায় ঝাপসা হয়ে গেছে। নন্দবাবু নমস্কার করে দাঁড়িয়ে রইলেন। নেপাল ডাক্তার কট মট করে তার দিকে চেয়ে বললেন, বসার জায়গা আছে? নন্দ বসলেন। শ্বাস উঠেছে? আগে রোগীর শেষ অবস্থা না হলে তো আমায় ডাকা হয় না, তাই জিজ্ঞাসা করছি। নন্দ সবিনয়ে জানালেন তিনি রোগী। অ্যালোপ্যাথ ডাকাত বেটারা ছেড়ে দিলে যে বড়। তোমার হয়েছেটা কি? নন্দবাবু তার ইতিবৃত্ত বর্ণনা করলেন। তফাদার কি বলেছে? বললেন, আমার মাথায় টিউমার আছে। তফাদারের মাথায় কি আছে জানো? গোবর। আর টুপির ভেতরে শিং, জুতোর ভেতরে খুর খুর, পাতলুনের ভেতরে ল্যাজ। খিদে হয়? 2 দিন থেকে একেবারে হয় না। ঘুম হয় না।
মাথা ধরে, কাল সন্ধেবেলায় ধরেছিল। বাদিকে? আগে হ্যাঁ। নাকি ডান দিকে? আগে হ্যাঁ। নেপাল ধমক দিয়ে বললেন, কোন দিকে ঠিক করে বলো? আগে ঠিক মধ্যেখানে। পেট কামড়ায়? সেদিন কামড়েছিল, নিধে কাবলি মটর ভাজা এনেছিল, তাই খেয়ে। পেট কামড়ায় না মোচড় দেয় তাই বলো। নন্দ বিব্রত হয়ে বললেন, হাঁচড় পাঁচড় করে। ডাক্তার কয়েকটা মোটা মোটা বই দেখলেন, তারপর অনেকক্ষণ চিন্তা করে বললেন, একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথিক বিষ তাড়াতে হবে। 5 বছর বয়সে আমায় খুনে বেটারা 2 গ্রেন কুইনিন দিয়েছিল। এখনো বিকেলে মাথা টিপ টিপ করে। 7 দিন পরে ফের এসো, তখন আসল চিকিৎসা শুরু হবে। নন্দবাবু জিজ্ঞাসা করলেন, ব্যারামটা কি আন্দাজ করলেন? ডাক্তার ভ্রুকুটি করে বললেন, তা জেনে তোমার 4টে হাতে বেরোবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ মাংস বারণ, শুধু মুসুর ডালের জুস। স্নান বন্ধ, গরম জল একটু খেতে পারো। তামাক খাবে না, ধোঁয়া লাগলে ওষুধের গুণ নষ্ট হবে। ভাবছো আমার আলমারির ওষুধ সব নষ্ট হয়ে গেছে? সে ভয় নেই, আমার তামাকে সালফার 30 মেশানো থাকে। ফি কত তাও বলে দিতে হবে নাকি? দেখছো না দেওয়ালে নোটিশ লটকানো রয়েছে, 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। নন্দবাবু টাকা দিয়ে বিদায় হলেন। নিধু বলল, কেন বাবা কাঁচা পোহা নষ্ট করছো? থাকলে 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা চলতো। ও নেপাল বুড়ো মস্ত গুগু, নন্দাকে ভালো মানুষ পেয়ে জেরা করে থ করে দিয়েছে। পড়তো আমার পাল্লায় বাছাধন, কত বড় হোমিও ফাঁক দেখে নিতুম। এক চুমুকে তার আলমারি শুদ্ধ সাবড়ে না দিতে পারি তো আমার নাক কেটে দিও। গুপি বললেন, আজ আপিসে শুনেছিলুম কে একজন বড় হাকিম ফারাক্কাবাদ থেকে এখানে এসেছে। খুব নাম ডাক, রাজা মহারাজারা সব চিকিৎসা করাচ্ছে। একবার দেখালে হয় না? এই শীতে হাকিমি ওষুধ, বা শরবত খাইয়েই মারবে, তার চেয়ে তারিণী কবিরাজ ভালো। অতঃপর কবিরাজি চিকিৎসায় সাব্যস্ত হলো। পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়িতে উপস্থিত হলেন। কবিরাজ মহাশয় বয়স 60, ক্ষীণ শরীর, দাড়ি গোঁফ কামানো, সারা গায়ে তেল মেখে 8 হাতি ধুতি পরে একটা চেয়ারে উবু হয়ে বসে তামাক খাচ্ছিলেন। এই অবস্থাতেই ইনি ও রোজ রোগী দেখেন। ঘরে একটা তক্তপোষ, তার উপরে তেলচিতে পাটি আর কয়েকটা ময়লা তাকিয়া। দেওয়ালের কোলে 2টো ওষুধের আলমারি। নন্দবাবু নমস্কার করে তক্তপোষে বসলে কবিরাজ জিজ্ঞাসা করলেন, বাবুর কণ্ঠে আশা হচ্ছে? নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বললেন। তারিণী কবিরাজ জিজ্ঞেস করলেন, রোগীর ব্যামোটা কি? নন্দবাবু জানালেন তিনি রোগী। সমস্ত ইতিহাস বিবৃত করলেন। তারিণী খানিক শঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন,
মাথার খুলি স্যাঁড়া করে দিয়েছে নাকি? নন্দ বললেন, আজ্ঞে না। নেপাল বাবু বললেন, পাথুড়ি, তাই আর মাথায় অস্ত্র করাইনি। তারিণী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, নেপাল? সে আবার কেডা? নন্দ ততদিক আশ্চর্য হয়ে বললেন, জানেন না? চোর বাগানের নেপাল চন্দ্র রায়, MBFTS, মস্ত হোমিওপ্যাথ। তারিণী তাচ্ছিল্য ভরে বললেন, ও নেবলা, তাই ক। সেটা আবার ডাকদর হলো কবে? বলি, পাড়ায় এমন বিচক্ষণ কবিরাজ থাকতি ছেলে ছোকরার কাছে যাও কেন? আগে বন্ধু বান্ধবরা বললে ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার, যদি অস্ত্র চিকিৎসা করাতে হয়। জন্তি বাবুর চেন? খুলনের উকিল জন্তি বাবু? নন্দ ঘাড় নাড়লেন, বললেন, না। তার মামার হয় উরুস্তম্ভ, সিভিল সার্জন, পা কাটলে 3 দিন অচৈতন্যি। জ্ঞান হলি পরে কইলেন, আমার ঠ্যাং কই? দিলাম ঠুকে এক দলা চেয়াবে না প্রাস। তারপর কি হলো কও দেখি? আবার পা গজিয়েছে বুঝি? ওরে ও কেরলা, দেখ দেখ, বিড়েলে সবটা ছাগলার ঘুরে তো খেয়ে গেল। এই বলতে বলতে কবিরাজ মশাই পাশের ঘরে ছুটলেন। একটু পরে ফিরে এসে নিজের জায়গায় বসে বললেন, দেও নাড়ির একবার দেহি। যা ভাবছিলাম তাই। ভারী ব্যায়াম হয়েছিল কখনো? অনেকদিন আগে টাইফয়েড হয়েছিল, ঠিক ঠাউরেছি 5 বছর আগে, প্রায় 7.5 বছর আগে। একই কথা, 5 1.5 7.5। পাতিককালে বমি হয়? আজ্ঞে না। হায় হায়, জানতে পারো না। নিদ্রা হয়? ভালো হয় না। হবেই না তো, উর্দু হয়েছে কিনা? দাঁত কনকন করে? আজ্ঞে না। করে করে, জানতে পারো না। যা হোক, তুমি চিন্তা করো নে বাবা, আরাম হয়ে যাবানে, আমি ওষুধ দিচ্ছি। কবিরাজ মশাই আলমারি থেকে একটা শিশি বের করলেন আর তার ভেতরের বড়ির উদ্দেশ্যে বললেন, লাফাস নে, থাম থাম, আমার সব জীবন্ত ওষুধ, ডাকলি ডাক শোনে। এই বুড়ি সকাল সন্ধি একটা করে খাবা, আর 3 দিন পরে আসবা, বুঝেছ? আগে হ্যাঁ, সাই বুঝেছ। অনুপান দিতে হবে না। টেবা লেবুর রস আর মধুর সাথে মাড়ি খাবা। ভাত খাবা না, ওল সিদ্ধ, কচু সিদ্ধ এইসব খাবা। নুন মোটে শোবা না। মাগুর মাছের ঝোল একটু গাঁদাল পাতা দিয়ে রাঁধি খাতে পারো। গরম জল ঠান্ডা করে খাবা। আমার ব্যারামটা কি? যারে কয় উদুরি, উর্দু শ্লেষা কইতে পারো। নন্দবাবু কবিরাজের দর্শনে ও ওষুধের দাম দিয়ে বিমর্ষ চিত্তে বিদায় নিলেন। কি দাদা, বকরেজি স্বাদ মিটল? না, এসব বাজে চিকিৎসার কাজ নয়, কোথাও চেঞ্জে চলো। বঙ্কু বললেন, আমি বলি কি নন্দ, বেথা করে ঘরে একটা পরিবার আনো। এরকম দামড়া হয়ে থাকা ভালো নয়। নন্দ চি চি করে বললেন, আর পরিবার? কোন দিন আছে, কোন দিন নেই। এই বয়সে একটা কচি বউ এনে মিথ্যা জঞ্জাল জোটানো। নন্দা, একটা মোটর কেন মাইরি, 2 দিন হাওয়া খেলেই চাঙ্গা হয়ে উঠবে। 7 সিটার হটসন,
জেঠের কোলে আমরা তো 5 জন আছি। ষষ্ঠী বাবু বললেন, তা যদি বললে তবে আমার মতে মোটর কারো যা পরিবার তা ঘরে আনা সোজা, কিন্তু মেরামতি খরচ জোগাতে প্রাণান্ত। আজ টায়ার ফাটলো, কাল গিন্নির অম্লশূল, পরশু ব্যাটারি খারাপ, তরশু ছেলেটার ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করো না নন্দ, জের বার হবে। এই শীতকালে কোথা দুদণ্ড লেপের মধ্যে ঘুমবো মশাই, তা নয় সারা রাত প্যান প্যান ট্যাঁ ট্যাঁ। নিধু চোখ মুটকে বলল, ষষ্ঠী করে যেরকম হিসেবি লোক, একটা মোটা সোটা রোঁওয়ালা ভাল্লুকের মেয়ে বে করলে ভালো করতেন, লেপ কম্বলে খরচা বাঁচত। গুপি বললেন, যাহা 52 তাহাই 53। কাল সকালে নন্দ একবার হাকিম সাহেবের কাছে যাও তো, তারপর যা হয় করা যাবে। নন্দবাবু অগত্যা রাজি হলেন। হাজি উল মুলুক বিন লোকমান নুরুল্লাহ গজনফরুল্লাহ অল হাকিম ইউনানি লোয়ার চিতপুর রোডে বাসা নিয়েছেন। নন্দবাবু তেতলায় উঠলে একজন লুঙ্গি পরা ফেজদারি লোক ওনাকে বলল, আসেন বাবু মশাই, আমি হাকিম সাহেবের মেয়ের মুন্সি আছি। কি বিমারি বলেন, আমি লিখে হুজুরকে ইতালা ভেজিয়ে দেব। বেমারি কি সেটা জানতেই তো আশা বাপু, তবে भी कुछ बोलेन। ना तकती, बुखार, पिल्ले, चेचक, घेस, बवासीर, रात अंधे, ও সব কিছু বুঝলাম না বাপু। আমার প্রাণটা ধড়ফড় করছে। সহি বলেন, দিল তড়পনা। মোহর এনেছেন? মোহর? হাকিম সাহেব চাঁদি छोड़ना नजराना 2 মোহর না থাকে আমি দিচ্ছে 45 টাকা, আর বাট্টা 2 টাকা, আর রেশমি রুমাল 2 টাকা। দরবারে যে আগে হুজুরকে বন্দেগি জনাব বলবেন, তারপর রুমালের উপরে মোহর রেখে সামনে ধরবেন। মুন্সি নন্দবাবুকে তালিম দিয়ে দরবারে নিয়ে গেল। একটা বিরাট ঘরে গালিচা পাতা, এক পাশে মসনদের উপরে তাকিয়া হেলান দিয়ে হাকিম সাহেব ফার্সিতে তামাক খাচ্ছেন। বয়স 55, বাবরি চুল, গোঁফ খুব ছোট করে ছাঁটা, আবক্ষ লম্বিত দাড়ি এড়ে গোড়ার দিক সাদা, মধ্যে লাল, ডগায় নীল, পরনে শাটিনে চুড়িদার ইজের, কিংখাপের জব্বা, জড়ির তাজ, সামনে ধূপদানিতে মুসাব্বার এবং রুমি মস্তগি জ্বলছে, পাশে পিগদান, পানদান, আতরদান ইত্যাদি। 4-5 জন পারিষদ হাঁটু মুড়ে বসে আছে এবং হাকিমের প্রতি কথায় কিয়ামত কিয়ামত বলছে। ঘরের কোণে একজন ঝাঁকড়া চুলো চাপ দেড়ে লোক সেতার নিয়ে পিড়িং পিড়িং করছে আর সঙ্গে বিকট অঙ্গভঙ্গি করছে। নন্দবাবু অভিবাদন করে মোহর নজরানা দিলেন। হাকিম ঈষৎ হেসে আতরদান থেকে কিঞ্চিত তুলো নিয়ে নন্দর কানে গুঁজে দিলেন। মুন্সি বলল, আপনি বাংলায় বাতচিত করেন, আমি হুজুরকে সমঝিয়ে দিব। নন্দবাবুর ইতিবৃত্ত শেষ হলে হাকিম ঋষভ কণ্ঠে বললেন, সারলাও। নন্দ শিউড়ে উঠলেন। মুন্সি আশ্বাস দিয়ে বলল, ডরবেন না মশাই, জনাব কি আপনার সির দিখলান। নন্দর মাথা টিপে হাকিম বললেন,
हड्डी पिलपिलाए गया। শুনেছেন আপনার মাথার হাড় বিলকুল নরম হয়ে গেছে। হাকিম তিন রঙা দাড়িতে আঙুল চালিয়ে বললেন, সুরমা সুরখ। একজন একটা লাল গুঁড়ো নন্দর চোখের পাতায় লাগিয়ে দিল। মুন্সি বোঝালো, আঁখ ঠান্ডা থাকবে, নিন্দ হবে। হাকিম আবার বললেন, রোগান বাব্বার। মুন্সি হাঁকলো, এই জি বলবার, আস্তারা লাও। নন্দবাবু, হ্যাঁ হ্যাঁ, আরে তুম করো কি বলতে বলতেই নাপিত চট করে তার ব্রহ্মতালুর উপরে 2 ইঞ্চি চৌকো করে কামিয়ে দিল। আর একজন তার উপরে দুর্গন্ধ প্রলেপ লাগালো। মুন্সি বলল, ঘবরেন কেন মশাই, এ হচ্ছে বাব্বারি সিংহের মাথার ঘিউ, বহুত কিম্মত, মাথার হাড্ডি সকাত হবে। নন্দবাবু কিছুক্ষণ হতভম্ব অবস্থায় রইলেন, তারপর প্রকৃতস্থ হয়ে বেগে ঘর থেকে পালিয়ে গেলেন। মুন্সি পেছনে পেছনে ছুটতে ছুটতে বলল, হামারা দস্তুরি, হামারা দস্তুরি। নন্দ একটা টাকা ফেলে দিয়ে 3 লাফে নিচে নেমে সামনে যে ঘোড়ার গাড়ি পেলেন সেই গাড়িতে উঠে কোচওয়ানকে বললেন, হাঁকাও। সন্ধ্যেবেলায় বন্ধুরা এসে দেখলেন বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলল, বাবুর বড় আসুক, দেখা হবেনি। সকলে বিষণ্ণ চিত্তে ফিরে গেলেন। সমস্ত রাত বিছানায় ছটপট করে ভোর 4টের সময় নন্দবাবু ভীষ্ম প্রতিজ্ঞা করলেন যে আর বন্ধুদের পরামর্শ শুনবেন না, নিজের ব্যবস্থা নিজেই করবেন। বেলা 8টার সময় নন্দ বাড়ি থেকে বের হলেন আর বড় রাস্তায় ট্যাক্সি ধরে বললেন, সিধা চলো। মনে মনে সংকল্প করেছেন, মিটারে 1 টাকা উঠলেই ট্যাক্সি থেকে নেমে পড়বেন এবং কাছাকাছি যে চিকিৎসক পান তার মতোই চলবেন। তা সে অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কবিরাজ, হাতুড়ে, অবধূত, মাদ্রাজি বা চাঁদশির ডাক্তার যেই হন। বউবাজারে নেমে একটা গলিতে ঢুকতেই সাইনবোর্ডে নজর পড়ল, ডাক্তার মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটি মিস করেছেন, নতুবা হয়তো ইতস্তত করতেন। একেবারে সোজা পর্দা ঠেলে একটা ঘরের ভেতর ঢুকে পড়লেন। মিস বিপুলা মল্লিক তখন বাইরে যাবার জন্য প্রস্তুত হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁধের উপরে পিন আঁটছিলেন। নন্দকে দেখে মৃদুস্বরে বললেন, কি চাই আপনার? নন্দবাবু প্রথমটায় অপ্রস্তুত হলেন, তারপর মরিয়া হয়ে ভাবলেন, দূর হোক, না হয় লেডি ডাক্তারের পরামর্শই নেব। বললেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মিস মল্লিক বললেন, পেন আরম্ভ হয়েছে? পেন তো কিছু টের পাচ্ছি না। ফার্স্ট কনফাইনমেন্ট? আগে প্রথম পোয়াতি? নন্দ অপ্রতিভ হয়ে বললেন, আমি নিজের চিকিৎসার জন্যই এসেছি। মিস মল্লিক আশ্চর্য হয়ে বললেন, নিজের জন্যে? ব্যাপার কি? পূর্বের ইতিহাস বর্ণনা শেষ হলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে 2-4টে প্রশ্ন করে বললেন, আপনার নামটা জিজ্ঞেস করতে পারি কি? শ্রী নন্দদুলাল মিত্র। বাড়িতে কে আছেন? নন্দ জানালেন তিনি বিপত্নিক, বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া কেউ নেই। কাজকর্ম কি করা হয়? তা কিছু করি না, পৈতৃক সম্পত্তি আছে,
মোটর কার আছে? নেই, তবে কেনার ইচ্ছে আছে। মিস মল্লিক আরো নানা রকম প্রশ্ন করে কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়ে চিন্তা করলেন। তারপর ধীরে ধীরে বামে দক্ষিণে ঘাড় নাড়লেন। নন্দ ব্যাকুল হয়ে বললেন, দোহাই আপনার, সত্যি করে বলুন আমার কি হয়েছে? টিউমার, না উদুড়ি, না কালা জ্বর, নাকি হাইড্রোফোবিয়া? মিস মল্লিক হেসে বললেন, কেন ভাবছেন আপনি? ওসব কিছুই হয়নি। আপনার শুধু একজন অভিভাবক দরকার। নন্দ আরো বেশি কাতর কণ্ঠে বললেন, তবে কি আমি পাগল হয়েছি? মিস মল্লিক মুখে রুমাল দিয়ে খিলখিল করে হেসে বললেন, ও ডিয়ার ডিয়ার, নো। পাগল হবেন কেন? আমি বলছিলাম আপনার যত্ন নেওয়ার জন্য বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার। কেন, পিসিমা তো আছেন। মিস মল্লিক আবার হেসে বললেন, দি আইডিয়া, মাসি পিসির কাজ নয়। যাক, এখন একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন, বেশ মিষ্টি, এলাচেরও গন্ধ। 1 সপ্তাহ পরে আবার আসবেন। হ্যাঁ। নন্দবাবু 7 দিন পরে আবার মিস বিপুলা মল্লিকার কাছে গেলেন। তারপর 2 দিন পরে আবার গেলেন। তারপর রোজ রোজ। তারপর একদিন নন্দবাবু পিসিমাকে শ্রী শ্রী কাশীধামে রওনা করিয়ে দিয়ে মস্ত বাজার করলেন। 1 ঝুড়ি গলদা চিংড়ি, 1 ঝুড়ি মটন, পরিমাণ মতন ঘি, ময়দা, দই, সন্দেশ ইত্যাদি। নন্দবাবু জড়ি পার সূক্ষ্ম ধুতির উপর সিল্কের পাঞ্জাবি পরে সলজ্জ সস্মিত মুখে সকলকে আপ্যায়ন করলেন। বন্ধুবর্গ খুব খেলেন। মিসেস বিপুলা মিত্র এখন আর স্বামী ভিন্ন অপর রোগীর চিকিৎসা করেন না। তবে নন্দবাবু ভালোই আছেন, মোটর কার কেনা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সান্ধ্য আড্ডাটা ভেঙে গিয়েছে।